স্টুডেন্টস, যে যাই বলুক, বর্তমানে ট্রেন্ড এবং ইন ফিউচারে আপকামিং প্রবাবিলিস্টিক যে বিষয়গুলো, সেই সমস্ত কিছু অ্যানালিসিস করে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে যে ফিউচারে যে সমস্ত জব রোলগুলো সবচেয়ে বেশি সাস্টেন করবে এবং আরো বেশি ফ্লারিশ করবে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ম্যানেজমেন্টের জব রোলগুলো। ম্যানেজারিয়াল স্কিল থাকা পার্সনদের ডিমান্ড যত দিন যাবে দিনকে দিন বাড়বে। এবং ম্যানেজমেন্ট মানেই যে কোর্সের মাধ্যম দিয়ে এই ম্যানেজমেন্টের পোস্টে চাকরি পাওয়া যায়, বা ম্যানেজমেন্ট রিলেটেড নলেজ যে কোর্সের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়, সে যে যাই বলুক, যে যতই নেগেটিভিটি ছড়াক, সেই কোর্সের কোনো বিকল্প নেই। এবং সেই কোর্স অবশ্যই মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA। এবার MBA করার জন্যে কোন কলেজ থেকে MBA করছো সেটা যেমন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে সেই কলেজে যেন ফেক না হয়, সেই MBA ডিগ্রি, যে ডিগ্রিটা পাবে সেই ডিগ্রিটা যেন ভ্যালিড হয়, সেটা দেখে নেওয়াটাও যেমন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। প্লাস সেই কলেজে ফ্যাকাল্টি মেম্বার্সের প্রোফাইল কেমন আছে, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স কিনা, এবং তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতটা, তাদের নিজেদের ইন্ডাস্ট্রি এক্সপোজার কতটা, তাদের এলিজিবিলিটি কি আছে, এই ব্যাপারটা দেখে নেওয়াটাও ইম্পর্টেন্ট। এবং সেই কলেজে প্লেসমেন্টের সাপোর্ট দেয় কিনা, কারণ কলেজ থেকে প্লেসমেন্টের সাপোর্ট পাওয়া গেলে একটা বিশাল অ্যাডভান্টেজ। এবং তার সাথে সাথে আরেকটি বিষয়, সেটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে সেই কলেজে কোন কোন স্পেশালাইজেশনসের অপশনস আছে। কারণ এই স্পেশালাইজেশন সেটাই না ডিসাইড করে দেয় অনেক ক্ষেত্রে কোন একজন ক্যান্ডিডেট পার্টিকুলার কোন বিষয়ে এক্সট্রা স্কিল বিল্ড করার সুযোগ পাবে। কারণ MBA মানেই ফুল অফ প্র্যাকটিক্যালিটি, ফুল অফ প্র্যাকটিক্যাল স্কিল, হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কিন্তু একজন MBA স্টুডেন্ট কলেজ থেকে বের হওয়ার কথা, যদি সঠিকভাবে সেই কলেজ কারিকুলাম ফলো করে। এবং মাথায় রাখবে, কলেজ যদি কারিকুলাম ফলো নাও করে, স্টুডেন্টের দায়িত্ব সেইভাবে নিজেকে তৈরি করা 2 বছর ধরে। এবং সেইটা অনেকে করতে পারে না বলেই কিন্তু ইন ফিউচার অনেকে MBA এর মতো কোর্স করার পরেও ভালো জায়গায় চাকরি পায় না, তা তাদেরই দোষ। যাই হোক, তো যে কটা স্পেশালাইজেশন আছে, অ্যাভেলেবেল আছে, সেই স্পেশালাইজেশন গুলোর মধ্যে আমি আজকে সেরা সেরা 5টি স্পেশালাইজেশন চুজ করেছি। এবং এই 5টার মধ্যে যে কোনো একটা, অথবা যে কলেজে 2টো স্পেশালাইজেশন অফার করে, ডুয়েল স্পেশালাইজেশন, সেই কলেজ থেকে যদি এই 5টার মধ্যে থেকে 2টো নিয়ে তোমরা MBA কমপ্লিট করতে পারো, এবং কমপ্লিট করা মানে ওই হাতের ডিগ্রি পাওয়াটা বলছি না, সত্যিকারের শিক্ষা নিয়ে, সত্যিকারের স্কিল নিয়ে যদি বেরোতে পারো MBA ডিগ্রিটা হাতে নিয়ে, তাহলে প্লেসমেন্ট তো ভালো পাবেই, সেটা তো একটা অবভিয়াস থিং হয়ে যাবে। তার সাথে সাথে তুমি নিজেই নিজের বিজনেস স্টার্ট করার মতো মোটিভেশন বলো, বা কনফিডেন্স বলো, বা এক্সপার্টাইজ বলো, সবকিছুই অর্জন করে নিতে পারবে। তো 5টার মধ্যে প্রথমেই থাকবে বিজনেস অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স এমন একটা জিনিস না, সেই অ্যানালিটিক্সের জন্য প্রয়োজন হয় ডেটাকে অ্যানালিসিস করার ক্ষমতা। এবং আলটিমেটলি সেই ডেটা অ্যানালিসিসের মাধ্যমে তুমি কি ডিসিশনে আসছো, সেই ডিসিশন কত পার্সেন্টেজ ইম্প্যাক্টফুল, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং আজকের ডিসিশন মেকারের যুগ, এবং যত দিন যাবে, যত AI নির্ভর হয়ে যাবে আমাদের সমস্ত কাজকর্ম, তত কিন্তু এই ডিসিশন, এটাই ওয়ান অফ দ্য মোস্ট ইন ডিম্যান্ড স্কিল হয়ে দাঁড়াবে। যে যত ভালো ডিসিশন মেক করতে পারে, তার ডিম্যান্ড তত ভালো থাকবে। এবং ডিসিশন দাঁড়িয়ে থাকে অ্যানালিসিসের ওপর, ডেটা অ্যানালিসিসের ওপর। এবং বিজনেস রিলেটেড ডেটাকে নিয়ে যারা অ্যানালিসিস ভালো করতে পারে, তাদেরই বিজনেস অ্যানালিস্ট বলা হয়। সো বুঝতেই পারছো একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য এটা কত ইম্পর্টেন্ট একটা স্কিল। তো সেরা সেরা স্পেশালাইজেশন অবশ্যই থাকবে বিজনেস অ্যানালিটিক্স। তারপরেই যে স্পেশালাইজেশনটি থাকবে অবশ্যই ফিনান্স। কারণ যে কোনো বিজনেস অর্গানাইজেশন, সেটা প্রফিট মেকিং হোক, ইভেন যদি নন প্রফিট মেকিং কোনো অর্গানাইজেশন হোক, কোনো NGO হোক, সেখানেও মানি হচ্ছে যে কোনো বিজনেস প্রসেস রান করানোর মেন চালিকা শক্তি যদি বলি, তাহলেও খুব একটা বাড়িয়ে বলা হবে না। সেই মানিকে যারা ম্যানেজ করতে পারবেন, মানি কোথা থেকে আসবে, ইনভেস্টার্স, বা যদি লোন নিতে হয় কোথা থেকে লোন নিতে হবে,
কতটা রিস্ক নেওয়া উচিত হবে লোনের ক্ষেত্রে, লোনের মধ্যে অবশ্যই যেন রিস্কের একটা ফ্যাক্টর থাকে, এই সমস্ত বিষয়। এবং সেই মানি আলটিমেটলি কিভাবে ইউজ করলে বা কিভাবে ইউটিলাইজ করলে ম্যাক্সিমাম প্রফিটের সম্ভাবনা থাকবে, লস মিনিমাইজ করে, এই ব্যাপারটাই কিন্তু ফিনান্সে শেখানো হয়। এবং বুঝতেই পারছো এটার গুরুত্ব কতটা। সো অবশ্যই ফিনান্স স্পেশালাইজেশনটা সেকেন্ডে থাকবে। থার্ডে যে স্পেশালাইজেশন থাকবে সেটা অবশ্যই এবং অবশ্যই মার্কেটিং। ইভেন এনজিও গুলোর ক্ষেত্রেও মার্কেটিং কাজে লাগে। মানে আমি এইখানেই এনজিওর উদাহরণ দিলাম, কারণ অনেকেই ভাবে যে এই টাইপের নন প্রফিট মেকিং যে অর্গানাইজেশনগুলো, সেখানে বোধহয় মার্কেটিং এর প্রয়োজন হয় না। অবশ্যই প্রয়োজন হয়, কারণ এনজিও চালনা করার জন্য যে ফিনান্সের প্রয়োজন হয় বা যে ইনভেস্টরদের প্রয়োজন হয়, যারা ডোনেশন করে, সোজা কথা ইনভেস্টর না বলে ডোনেশন যারা দেয় সেটাই বলবো, তো সেই ডোনেশনটা জোগাড় করতেও কিন্তু মার্কেটিং এর প্রয়োজন হয়। ইভেন সরকারি প্রতিষ্ঠানগুলো, সেখানেও মার্কেটিং এর প্রয়োজন হয়। সরকারি বিজ্ঞাপন তোমরা দেখেছো, এবং সেখানেও মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে। ওকে, এবং তাছাড়া বুঝতেই পারছো অন্যান্য যত প্রফিট মেকিং যে অর্গানাইজেশন, যে কোনো মানে সত্যিকারের বিজনেস যে অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, ই কমার্স ইউনিট হতে পারে, রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে, এফএমসিজি কোম্পানি হতে পারে, হোয়াট এভার, এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে, হোয়াট এভার, সমস্ত কোম্পানি বা সমস্ত ইন্ডাস্ট্রি যেখানেই কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে বা কোনো সার্ভিস জেনারেট হচ্ছে, সেটা আলটিমেটলি সেল করতে হবে কাস্টমারদের কাছে। কাস্টমারদের কাছে মনোগ্রাহী রূপে পৌঁছে দিতে হবে, এবং সব জায়গাতেই কম্পিটিশন আছে। তুমি কোয়ালিটি যতই ভালো করো, কোয়ালিটি এবং প্রাইস যতই কম্পিটিটিভ রাখো, কিন্তু তোমার কম্পিটিটর আছে। তোমার বাদবাকি কম্পিটিটরদের ছেড়ে তোমার প্রোডাক্টটাই কেন কাস্টমার কিনবে, সেই ব্যাপারটাকে কিন্তু আইডেন্টিফাই করে তোমাকে সেইভাবে তোমার নিজের কোম্পানির ভাবমূর্তি এবং কোম্পানির যে প্রোডাক্ট, তার যে ভাবমূর্তি, সেটাকে কিন্তু কাস্টমারদের কাছে তুলে ধরতে হবে, এবং সেটাই কিন্তু করেন এই মার্কেটিং ম্যানেজাররা। ওকে, তো মার্কেটিং যে স্পেশালাইজেশন, নো ডাউট ওয়ান অফ দ্য মোস্ট ইন ডিম্যান্ড স্পেশালাইজেশন আমি বলবো এমবিএ এর ক্ষেত্রে, ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন মার্কেটিং। তারপরেই যেটা থাকবে সেটা হচ্ছে অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেন। মেন জিনিস যে কোনো বিজনেস একটা ম্যানুফ্যাকচারিং কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো এফএমসিজি কোম্পানি হতে পারে, কোনো রিটেল চেন হতে পারে, ই কমার্স হতে পারে, ইভেন সার্ভিস ইন্ডাস্ট্রি, সেখানেও যে কাজটা মানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে বা যে সার্ভিসটা জেনারেট হচ্ছে, সেই যে প্রোডাক্টটা তৈরি করা, সেই সার্ভিসটা জেনারেট করা, সেটাকেই নিশ্চিত করে, সেটাকেই সঠিকভাবে করার কাজটা নিশ্চিত করেন যারা অপারেশনস ম্যানেজার হন। এবং অপারেশনসেরই একটা পার্ট বলতে পারি, অনেকে আবার আলাদা করে ধরে, কিন্তু আমি মনে করি অপারেশনসেরই একটি পার্ট সাপ্লাই চেন। সাপ্লাই চেন মানে সোজা কথায় ধরো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেখানে ধরো কোনো কাঁচামালের প্রয়োজন, সেই কাঁচামাল কোথা থেকে আসবে, কত প্রাইসে নিলে কম্পিটিটিভ ওয়েতে সেটাকে নেওয়া যাবে, এবং সেটা ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে সেটাকে আনা হবে, ওকে, সেটা কিভাবে স্টোর করা হবে, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে কমপ্লিট হয়ে যাওয়া যে প্রোডাক্ট, সেই ব্যাপারটা অপারেশনসের ডিপার্টমেন্টের লোকরাই করে, যারা অপারেশনসে আছে। এবং এখনকার ম্যাক্সিমাম কোম্পানিতে না অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেন কাইন্ড অফ একটাই ডিপার্টমেন্ট হয়ে গেছে অনেক কোম্পানিতে। সো এটাই একটা স্পেশালাইজেশন হয়ে গেছে, অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেন। ওকে, তো এই অপারেশন মানে ওই সেই কাঁচামাল নিয়ে আসার পর আলটিমেটলি সেটাকে কিভাবে তৈরি করা হবে স্টেপ বাই স্টেপ প্রসেসে, এবং কিভাবে তৈরি করলে অপটিমাম লেভেলের ইউনিট তৈরি করা যাবে, যে ইউনিট তৈরি করা গেলে কখনোই সেই প্রোডাক্টের যে উৎপাদন সেটা কমের দিকে থাকবে না, যে প্রচুর ডিমান্ড আছে অথচ উৎপাদিত জিনিস নেই, তাহলে তো কাস্টমাররা অন্য জায়গা থেকে কিনে নেবে, সেই সিচুয়েশন যেন অ্যারাইভ না করে। আবার অত্যাধিক পণ্য তৈরি হয়ে গেল বা অত্যাধিক ফিনিশড গুড চলে এলো, স্টকে রয়ে গেল, কিন্তু সেই হিসেবে ডিমান্ড নেই, তার ফলে জিনিস নষ্ট হয়ে গেল, সেটাও ঠিক নয়। তো সেই অপটিমাম লেভেলটা রাখা এবং সেটাকে ঠিকমতো প্যাকেজিং করা, সেটাকে স্টোরেজ করা, এবং সেটাকে সবচেয়ে কনভেনিয়েন্ট ওয়েতে, সবচেয়ে কস্ট এফেক্টিভ ওয়েতে বিভিন্ন রিটেল যে শপগুলো আছে সেগুলোতে পৌঁছে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো, এই পুরো প্রসেসটা যার মাধ্যম দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে বা সার্ভিস জেনারেট হচ্ছে, তো সেইটাই যারা দায়িত্ব নিয়ে করেন তারাই হচ্ছেন এই অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজার। ইভেন সার্ভিস বেসড কোম্পানিতেও সেখানেও এর গুরুত্ব অপরিসীম। সার্ভিস বেসড কোম্পানিতে হয়তো সাপ্লাই
চেনের ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট হয় না, কিন্তু অপারেশন সেখানেও মাস্ট। ইভেন একটা কলেজ, একটা প্রাইভেট কলেজের কথা যদি ধরি, প্রাইভেট কেন, সরকারি কলেজও, সেখানেও সেটা কমপ্লিটলি সার্ভিস বেসড, সেখানে কোনো প্রোডাকশনের ব্যাপার নেই, সেখানে প্রোডাক্ট অ্যাকচুয়ালি সার্ভিস, এডুকেশন, সেটাকেই প্রোডাক্ট বলতে পারো। তো সেই এডুকেশন যারা দেবেন, সোজা কথায় ফ্যাকাল্টি মেম্বার্স, তাদেরকে ঠিকমতো অ্যালোকেট করা, টাইমিং, ক্লাস টাইমিংটাকে ঠিকমতো শিডিউল করা, স্টুডেন্টদের কোনো প্রবলেম অ্যারাইজ করলে সেটাকে সলভ করা, স্টুডেন্টদের ডাউট ক্লিয়ারিং সেশন, এক্সামিনেশন, সেইগুলোর শিডিউলিং, অমুক তমুক, এই পুরো ব্যাপারটা, প্রসেসের যে ব্যাপারটা, আমি একটা উদাহরণ হিসেবে দিলাম। হসপিটালের ক্ষেত্রেও সেম, সেখানেও এই অপারেশনসের ইম্পর্টেন্স মানে হিউজ। পেশেন্টদের কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে বেড ম্যানেজ করতে হবে, কিভাবে ডক্টরদের শিডিউল করতে হবে, আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট, ওটি, এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো, সেগুলোকে ঠিকঠাকভাবে চালনা করা, ডে টু ডে যে ওয়ার্কগুলো, সেগুলোকে ঠিকমতো চালনা করা, এগুলো কিন্তু অপারেশনসের কাজ। সো অপারেশনস কিন্তু শুধু যে প্রোডাক্ট বেসড কোম্পানিতেই ইম্পর্টেন্ট তা নয়, সার্ভিস বেসড কোম্পানিতেও ইম্পর্টেন্ট। যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটা কেনার জন্য কাস্টমাররা আসবেন, সেই প্রোডাক্টটা তৈরি করার দায়িত্ব থাকে এই অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজারদের। তো সেই রিলেটেড যে স্পেশালাইজেশন, অবশ্যই ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড এই লিস্টে থাকবে। ওকে, এবং তারপরে শেষে আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট স্পেশালাইজেশন আছে, এটাও খুব চিরাচরিত একটি স্পেশালাইজেশন বলতে পারো, খুব এভারগ্রিন স্পেশালাইজেশন, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স, এইচআর। যত দিন যাচ্ছে এই এইচআর এর যে রোল না, সেটা আরো বেশি ক্রুশিয়াল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গিয়ে এই রিক্রুটমেন্টের যে ব্যাপারটা না, সেটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করে দিয়েছে। যে এমন ক্যান্ডিডেট হায়ার করতে হবে যে ক্যান্ডিডেট কস্ট এফেক্টিভলি কাজ করতে পারে, মানে যে ক্যান্ডিডেটের মধ্যে এআই এর টুলস এর নলেজ আছে, যে ক্যান্ডিডেটের কোর যে ডোমেন, যে ফিল্ডে সে কাজ করতে এসছে, সেই রিলেটেড নলেজও আছে, এবং তার সাথে সাথে টেকনিক্যাল স্কিলও আছে। তো সেই সমস্ত বিষয়গুলো যাচাই করে যোগ্য ক্যান্ডিডেটদের হায়ার করা, এবং শুধু হায়ার করা নয়, তার সাথে সাথে তাদের স্যালারিটা ডিসাইড করা, তাদেরকে আরো বেশি মোটিভেট করার জন্য কোনো এক্সট্রা ইনসেন্টিভ বা স্যালারি হাইকের যদি ব্যাপার থাকে, সেটাকে ডিসাইড করা, এই সমস্ত বিষয়বস্তুগুলো করার দায়িত্ব কিন্তু এইচআরদের থাকে, এইচআর ডিপার্টমেন্টেরই থাকে। এবং নিশ্চয়ই জানো, একটা বিজনেস অর্গানাইজেশন কখনোই এই হিউম্যান অ্যাসপেক্ট ছাড়া চলে না। তো যে কারণে এইচআরও অলওয়েজ এভারগ্রিন একটি স্পেশালাইজেশন ছিল, এবং এখনো আছে, এবং ভীষণ ইম্পর্টেন্সের সঙ্গেই আছে। ওকে, এবার তোমাদের আমি বলে দিই, এই যে 5টা স্পেশালাইজেশন বললাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও বিভিন্ন প্রাইভেট কলেজেও ইভেন এই 5টা স্পেশালাইজেশনের মধ্যে অ্যাটলিস্ট 4টে স্পেশালাইজেশন অফার করা হয়। ওকে, প্রথমটি ছাড়া, বিজনেস অ্যানালিটিক্সটা খুব বেশি কলেজে কিন্তু অফার করা হয় না, কিন্তু বাকি যে 4টি না, ফিনান্স, মার্কেটিং, দেন সাপ্লাই চেন অ্যান্ড অপারেশনস, বা অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেন অ্যান্ড এইচআর, এই 4টি কিন্তু এভারগ্রিন, এবং মোরলেস সমস্ত এমবিএ কলেজেই এই 4টে স্পেশালাইজেশন অফার করা হয়। কিন্তু বেশ কিছু কলেজ এমনও আছে যে কলেজগুলোতে বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশনও অফার করা হয়। এবং আমি তোমাদের বলবো, এই 4টের মধ্যে যে কোনো একটা স্পেশালাইজেশন, মানে বাকি 4টে বিজনেস অ্যানালিটিক্স ছাড়া বাকি 4টের মধ্যে যে কোনো একটা স্পেশালাইজেশন প্লাস তার সাথে সাথে বিজনেস অ্যানালিটিক্স, এই স্পেশালাইজেশন দুটি নিয়ে যদি স্পেশালাইজেশন করতে, মানে দুটি নিয়ে যদি এমবিএ কমপ্লিট করতে পারো না, দুটি স্পেশালাইজেশন নিয়ে, বিশেষ করে যে সমস্ত কলেজে ডুয়েল স্পেশালাইজেশন অফার করা হয়, এবং যেখানে এই বিজনেস অ্যানালিটিক্সটিও অফার করা হয়। কারণ ওই যেটা বলছিলাম যে অনেক কলেজেই এই বিজনেস অ্যানালিটিক্স অফার করা হয় না, তো যে কলেজে বিজনেস অ্যানালিটিক্সও অফার করা হয় প্লাস ডুয়েল স্পেশালাইজেশন অফার করা হয়, সেখানে আমি শিওর যে তোমরা এই বিজনেস অ্যানালিটিক্সের সাথে ফিনান্স, মার্কেটিং অথবা এইচআর অথবা অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেন এর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। এবং তাহলে তুমি যে কোনো বিজনেস রান করানোর না মেন যে ফান্ডা বা মেন যে টেকনিক বলো বা ম্যানেজারিয়াল যে স্কিল বলো, সেটা তো রপ্ত করতে পারবেই, এবং তার ফলে ভালো কর্পোরেট সেক্টরে চাকরির সুযোগ যেমন ভালো পাবে। আমি অবশ্যই বারবার বলছি, ওই হাতের ডিগ্রি পেলেই হবে না যে তুমি অমুক স্পেশালাইজেশন নিয়ে এমবিএ করেছো, অমুক তমুক ডিগ্রি পেয়ে গেছো, তাহলে নয়। অবশ্যই তোমরা এটা এতদিনে বুঝতে পেরেছো, বিশেষ করে যারা আমার ভিডিও দেখো, যে শুধু ডিগ্রিটা আজকের কোনো ফ্যাক্টরি নয়। তোমার মধ্যে যদি স্কিল থাকে, তাহলে ইভেন ডিগ্রি ছাড়াও তুমি অনেক ভালো কাজ করতে পারবে, অনেক জায়গায় ভালো জায়গায় চাকরি করতে পারবে, অ্যাটলিস্ট নিজের
নিজের বিজনেস তো দাঁড় করাতেই পারবে, তার জন্য তো ডিগ্রির প্রয়োজন এমনিতেও হয় না। যাই হোক, তো ওই ডিগ্রিটা জাস্ট একটা প্যারামিটার বলতে পারো, কারণ এখনো অনেক এমএনসিস আছে যেখানে এই ম্যানেজমেন্টের পোস্টগুলিতে চাকরি পেতে গেলে কিন্তু এমবিএ মাস্ট। তো যে কারণে এমবিএ এটা একটা প্যারামিটার, আমি বলবো এমবিএটা একটা প্যারামিটার ফিল্টার আউট করার জন্য স্টুডেন্টদের। এবং তার সাথে সাথে ওই যদি তোমার স্কিল থাকে তবেই তুমি চাকরিটা, মানে ডিগ্রিটা বলতে পারো তোমার ওই একটা চাবি, যে চাবি দিয়ে তুমি দরজাটা খোলা পাবে, কিন্তু দরজা খুলে আলটিমেটলি ভেতরে প্রবেশ করতে পারবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার স্কিলের উপর। ওকে, তুমি কতটা শিখেছো, কতটা নলেজ নিয়েছো, নিজের ডোমেনে কতটা নলেজ আছে, প্লাস এক্সট্রা যে এআই টুলস যে নলেজ, বিশেষ করে অ্যানালিটিক্যাল যে নলেজ, সেইটা কতটা ডেভেলপ করেছো। এবং আমি তোমাদের ইনসিস্ট করব যে অবশ্যই এবং অবশ্যই বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স এই টাইপের নাম নিয়ে থাকে অনেক ক্ষেত্রেই। অনেক কলেজে হয়তো বিজনেস অ্যানালিটিক্স এক্স্যাক্ট এই স্পেশালাইজেশন থাকে না, সেখানে হয়তো ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স এই টাইপের স্পেশালাইজেশন হিসেবে লেখা থাকে। তো তোমরা সেটাও নিতে পারো, একই ব্যাপার, কাইন্ড অফ সেম। আমি তোমাদের এটাও বলে দিই যে এমবিএ নিয়ে যতই নেগেটিভিটি শোনো না, সম্পূর্ণভাবে সেগুলো ভুল। এবং যে জায়গাগুলোতেই বা যে আমি দেখেছি অনেকেই এই এমবিএ নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে আলটিমেটলি নিজেদের কোনো সার্টিফিকেশন কোর্স সেটাকে সেল করে, যে এমবিএ করার কি দরকার, 2 বছর ধরে অত খরচ করে এমবিএ না করে এই 50,000 টাকা 1 লাখ টাকার একটা সার্টিফিকেশন কোর্স করে নাও, 2 মাস 3 মাস কি 6 মাসের ম্যাক্সিমাম। এই ভুলটা না করাই ভালো, কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা এই টাইপের সার্টিফিকেশন কোর্স করে করে আলটিমেটলি বুঝতে পারে ভুল করেছে, তারপর ফিরে এসে মানে একটা বছর হয়তো নষ্ট হয়ে গেল, কি 5-6 মাস নষ্ট হয়ে গেল, প্লাস ওই লাখ খানেক টাকার মতো নষ্ট হয়ে গেল। আবার মানে কিছু চাকরি বাকরি তো পেলোই না, কিছু শিখলোও না, কিছু বুঝলো না, এবং তারপরে রিয়েলাইজ করে আবার এসে এমবিএ তে অ্যাডমিশন নিল। তো সেই টাইমটা এবং সেই মানিটা এফোর্টটা ওয়েস্ট না করে আমি বলবো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই একটা ফুল টাইম এমবিএ কোর্স করে নাও, বিশেষ করে যারা ফ্রেশার। ওকে, এবং যারা প্রফেশনাল, যারা অলরেডি চাকরি করছো এবং যারা অলরেডি বুঝতে পারছো যে হ্যাঁ এমবিএ ডিগ্রিটা মাস্ট, না হলে ইন ফিউচার প্রমোশন পাওয়াটা অসম্ভব বা স্যালারি হাইক হবে না, মুক্তমুখ এইসব ব্যাপার থাকে। তো এটা যদি বুঝতে পারো এবং সেক্ষেত্রে যদি তোমরা সেই কোম্পানিতে চাকরি করতে করতে এমবিএ করতে চাও, যে চাকরি ছাড়াটা অসম্ভব, এবং আমি বলবো না একটা ভালো জায়গায় যদি অলরেডি চাকরি করো সেটাকে ছেড়ে দিয়ে এমবিএ করা সেটা ঠিক নয়, তো তাহলে তোমাদের জন্য কিন্তু দুটি অপশন আছে। এক হচ্ছে করেসপন্ডেন্স বা ওই ডিস্টেন্সে যে এমবিএ এর ব্যাপারটা বা অনলাইন এমবিএ যেটাকে বলা হয়, সেটাও যদি তুমি ভ্যালিড একটি ইউজিসি অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউশন থেকে করো তাহলে অবশ্যই সেটা ভ্যালিড একটি কোর্স, সেটাও করতে পারো। আর অনেক ফুল টাইম এমবিএ কলেজও আছে, যে সমস্ত কলেজ ফুল টাইম এমবিএ ডিগ্রি কোর্সই অফার করে, কিন্তু ওয়ার্কিং প্রফেশনালদের জন্য ছাড় দেয়। মানে যে ডিগ্রিটা হাতে পাবে সেটা কিন্তু ফুল টাইম এমবিএ ডিগ্রি, কমপ্লিট একদম রেগুলার এমবিএ ডিগ্রি, কিন্তু যেহেতু তুমি ওয়ার্কিং প্রফেশনাল তার বিনিময়ে তোমাকে কিন্তু অনেক এক্সট্রা ফেসিলিটি দেওয়া হবে, যাতে তোমরা ওই চাকরি করতে করতেই সেই কলেজ থেকে এমবিএ করতে পারো। ওকে, তো সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে, ডাইরেক্ট কলেজগুলিতে ফোন করে তোমরা এই রিলেটেড বিষয়ে আরো এক্সট্রা তথ্য নিয়ে নিতে পারো, বা আমাকেও কল করতে পারো, আমিও তোমাদের এই এমবিএ কলেজগুলি সম্পর্কে বা এমবিএ স্পেশালাইজেশন গুলো সম্পর্কে আরো এক্সট্রা তথ্য তোমাদের দিয়ে দিতে পারি। তো অবশ্যই এমবিএটা করে নাও। ওকে, এবং ফ্রেশার্সদের আমি বারবার ইনসিস্ট করব, বিশেষ করে যারা ভালো জায়গায় চাকরি পাওনি বা কোনো ভালো অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে, দেখো ইভেন বিটেকের মতো কোর্স করার পরেও ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট, সে কলেজ যতই বলুক, বিভিন্ন কলেজ যতই গিমিকাল কথাবার্তা বলুক যে 90% অ্যাবভ 95% প্লেসড, এই বিভিন্ন প্রাইভেট কলেজের যে অ্যাডগুলো না, সেগুলো যদি সত্যি হতো তাহলে আজকের বিটেক করার পর মানে বসে থাকা ক্যান্ডিডেটের সংখ্যা নিয়ার 2% থেকে 5% হতো। সেটা তো নয়, মেজরিটি অফ বিটেক, ইভেন বিটেক, কারণ বিটেক হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড প্রফেশনাল ডিগ্রি কোর্স। তো সেই বিটেক করার পরেও কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি স্টুডেন্ট কিন্তু চাকরি পায় না তারা। ওকে, তো সেই রকম যদি হও যে চাকরি পাওনি অথচ বিটেকের মতো কোর্স করেছো, এবং ওই ছাড়া অন্যান্য কোর্স তো বটেই, বিশেষ করে ব্যাচেলর অফ আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো, ব্যাচেলর অফ কমার্স নিয়ে যারা পড়াশোনা করেছো, সেই সমস্ত কোর্সের পরে তো এমনিতেই কোনো প্লেসমেন্টের ব্যাপারই থাকে না, প্লেসমেন্ট ড্রাইভের ব্যাপার থাকে না। তো তোমরা অবশ্যই এমবিএ করো, এমবিএটা করে নাও, কারণ একটা যুগ এমন আসবে, এবং এখনই আমি যদি সেটা বলে দিই হয়তো অনেকেই শুনে বলবে এটা তো অবাস্তব একটা ব্যাপার। এটাই আলটিমেটলি ইন ফিউচার হবে, যেভাবে যাচ্ছে ট্রেন্ড সেটাই বলছে যে ইন ফিউচার একটা সময় এমনই আসবে যখন যে কোনো কোম্পানিতে ওই ম্যানেজার
পোস্টটাই একমাত্র পোস্ট থাকবে যে ম্যানেজারের মধ্যে অবশ্যই টেকনিক্যাল স্কিলও আছে, যে ম্যানেজার এআই টুলস ইউজ করতে পারে, যে ম্যানেজারের হাতিয়ার হিসেবে বা যে ম্যানেজারের আন্ডারে এমপ্লয়ি হিসেবে শুধু এআই সফটওয়্যার থাকবে, বেশ কিছু টেক স্যাভি ম্যানেজার থাকবে। এবার সেই ম্যানেজারের টেকনিক্যাল স্কিল যত বেটার হবে তত ভালো। মানে শুধু টেকনিক্যাল স্কিল নিয়ে, শুধু হার্ডকোর টেকনিক্যাল স্কিল ইভেন থাকা ক্যান্ডিডেটেরও তার মধ্যে যদি ম্যানেজারিয়াল কোয়ালিটি না থাকে, ইন ফিউচার কিন্তু চাকরিতে টিকে থাকাটা বা চাকরি পাওয়াটাও ইভেন অনেক বেশি টাফ হয়ে যাবে। ওকে, কেউ যদি শুধু মানে উইদাউট ম্যানেজারিয়াল স্কিল কেউ যদি কোনো কাজ করতে চায়, তার জন্য হয়তো অনলি রিসার্চ ফিল্ডটাই থাকবে বা এডুকেশনের যে ফিল্ড সেটা থাকতে পারে। ইভেন এডুকেশন নিশ্চয়ই তোমরা জানো, একটা যুগ আসবে যখন কিন্তু এডুকেশনের পুরো ব্যাপারটাতেও মানে সোজা কথায় ফ্যাকাল্টি মেম্বার যারা পড়ান সোজা কথায়, তো সেই জিনিসটাও কিন্তু ইভেন মেশিন নির্ভর কমপ্লিটলি হয়তো হয়ে যাবে। অলরেডি অনেকটাই হয়ে গেছে, আরো হয়ে যেতে পারে বা হওয়ার চান্স সবচেয়ে বেশি বেশি আছে কিন্তু। তো ওই জন্য আমি তোমাদের বারবার বলছি, এমবিএ নিয়ে যারা এখনো দোনামোনায় আছো তারা আরো 10বার ভাবো, চিন্তা করো, অ্যানালাইজ করো, এবং এটাকে একটা উইন উইন সিচুয়েশন হিসেবে ধরো যে এমবিএ করা যদি হয়ে যায়, এমবিএ কমপ্লিট হয়ে গেলে আমার হাতে এমন একটা মাস্টার্স ডিগ্রি চলে এলো যে ডিগ্রিটার ভ্যালিডেশন ইন্টারন্যাশনালি রয়েছে। সারা পৃথিবীর যে কোনো অর্গানাইজেশন, যে কোনো কোম্পানি কিন্তু এই এমবিএ ডিগ্রিকে ভ্যালিডেশন দেয়, যদি তুমি সেটা সেই ভ্যালিড একটা ইউনিভার্সিটি থেকে করে থাকো, অবশ্যই ফেক হলে হবে না। যাই হোক, তো সেইটা একটা তো হয়েই গেল, প্লাস তোমার মধ্যে ওই ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপ হয়ে গেল, যেটার ডিম্যান্ড সবচেয়ে বেশি এই মুহূর্তে রয়েছে, এবং যত দিন যাবে এটার ডিম্যান্ডই আরো বাড়বে, এবং তার সাথে সাথে টেকনিক্যাল স্কিল এবং বিজনেস অ্যানালিটিক্স, ওই একটি স্পেশালাইজেশন, কিন্তু এমন একটি স্পেশালাইজেশন যেখানে একসাথেই ম্যানেজমেন্টের স্কিল প্লাস টেকনিক্যাল স্কিল দুটোই বিল্ড করার সুযোগ থাকে। যাই হোক, যদি এই স্পেশালাইজেশন গুলো নিয়ে বা এমবিএ এর কোনো কলেজ নিয়ে বা এমবিএ ছাড়া অন্য কোনো মাস্টার্স ডিগ্রি কোর্স নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা বড় শেয়ার করে দিও। টাটা।